আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজ থেকে স্বাগতম। তোমাদের জন্য প্রত্যেকটা 2 দিন 3 দিন পর পর আমি এখন স্পেশাল স্পেশাল কিছু ক্লাস নিচ্ছি। আজকেও সেম একটা ক্লাস, আমি গ্যারান্টি দিচ্ছি অনেক কিছু শিখতে পারবা। 1 মিনিট সময় দিলাম, সবাই ক্লাসটি ফ্রেন্ডসদের জন্য শেয়ার করে দাও, মেনশন করে দাও। এখনই আমরা আস্তে আস্তে, আমিও একটু শেয়ার টেয়ার করে দিই, তারপর আমরা সবাই মিলে সুন্দর করে উপভোগ করে করে সরকারি মডেল কলেজের প্রশ্নটা সলভ করব। খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্মার্ট এবং এত এত ফ্যান্টাস্টিক একটা প্রশ্ন মনে হয়েছে, যেটা দেখে মনে হয়েছে একদম বোর্ড প্রশ্ন আসার মতো। এবং এটা শিওর থাকো এই প্রশ্ন থেকে তোমরা বোর্ডে কমন পাবে। তাহলে একটু ধৈর্য ধরতে হবে, সবাইকে খাতা কলম নিয়ে নাও। আর হচ্ছে সবাই 3 4 জন 5 জন করে ফ্রেন্ডের মেনশন করে দাও। আর বন্ধুদের গ্রুপে ক্লাস লিঙ্কটা দিয়ে দাও, আমিও একটু শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে একটু সবাই, আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে ফেলো দ্রুত গতিতে ক্লাসটা একটু। আমি একটু শেয়ার করে দিচ্ছি সবার জন্য। ইনশাল্লাহ খুব এনজয় করবা, খুবই এনজয় করবা, আমি যেটা বলতেছি একদম ভালো লাগবে ক্লাসটা। ওকে, আচ্ছা, ঠিক আছে। আহ ওকে, একটু ওয়েট করো সবাই, আমিও ক্লাসটা শেয়ার করে দিই, তারপরে ইনশাল্লাহ কথা হবে, মন খুলে কথা হবে আজকের ক্লাসটাতে। এবং এটা আমি জানি অনেকে এটার জন্য ওয়েট করে আছে, এই ক্লাসটার জন্য। তোমরাও সবাই একটু ইয়ে করে ফেলো, দ্রুত গতিতে শেয়ার করে ফেলো। আচ্ছা, ওকে, ফাইন, ইনশাল্লাহ ঠিক আছে। তাহলে আমরা এখন জয়েন হয়ে যাই সবাই। দেখি কে কে মেনশন শেয়ার করছে, একটু নামগুলা পড়ি। যারা শেয়ার করছে তাদের নামগুলো একটু পড়ি, শেয়ার ডান লিখো। যারা শেয়ার করছে একটু শেয়ার ডান লিখো, তোমাদের নামগুলো একটু পড়ি। তারপরে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, প্রথমে লিখছো আসসালামু আলাইকুম স্যার, আকি যুক্ত হয়েছে, কেমন আছেন? খুবই ভালো আছি। সিটি কলেজের কোয়েশ্চেন সলভ করবেন, অলরেডি করে দিছি সিটি কলেজের কোয়েশ্চেন সলভ। ইউটিউব চ্যানেল আইসিটি অ্যাসিস্ট্যান্টে গেলেই পাবা, নতুবা আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে পাবা। মহসিন কলেজ সলভ করা শেষ, সিটি কলেজ সলভ করা শেষ, হাজারাতুজ্জু কলেজ সলভ করা শেষ, রাঙ্গামাটি সরকারি কলেজ সলভ করা শেষ। এখন 5 নাম্বারটা মডেল কলেজ চলতেছে। ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাল্লাহ চট্টগ্রাম ক্যান্ট পাবলিকেরটাও সলভ করে দিব। আগামী ক্লাসে চট্টগ্রাম ক্যান্ট পাবলিকেরটাও সলভ করে দিব। ঠিক আছে, ওকে ওকে, শেয়ার ডান লিখেছে সালমা সুলতানা আকি। মামুন শেয়ার ডান লিখেছো, এম এ মামুন। আহ আমার নাম পড়াবেন না স্যার, আমিও শেয়ার করছি। নীরব, থ্যাংক ইউ, শেয়ার ডান করেছো, ধন্যবাদ। আরো যা যা, আসসালামু আলাইকুম। আমাদের সবার প্রিয় হাসনাত স্যার চলে এসেছে লাইভে। ঠিক আছে, বাংলার কিংবদন্তি। ওকে, স্যারকে, স্যারের জন্য শুভকামনা, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস দিছে, আমি একটু আগে দেখলাম। আহ যাই হোক, তবে স্যারকে আইসিটি পড়ানোর খুব ইচ্ছা আমার, কারণ হচ্ছে স্যারের আইসিটি লজিক অনেক প্রবলেম আছে। আচ্ছা, শেয়ার ডান, থ্যাংক ইউ। রাফিয়া সুলতান মনসুর বলেছে শেয়ার ডান, থ্যাংক ইউ। নোয়াখালী গভর্নমেন্ট কলেজের প্রশ্ন আমাকে দিও ইনবক্সে, আমি সলভ করে দিব, সমস্যা নেই। শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে 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 ওকে, মাহিনুর শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা, ইসলামিয়া কলেজ করবেন? হিয়াস ইয়াস, ইসলামিয়া কলেজেরটাও সলভ করা হবে। আমি প্রশ্ন অলরেডি টাইপিং এ দিছি আমার। আচ্ছা, তাহলে শুরু করি, শুরু করি, সবাই আস্তে আস্তে জয়েন হোক, আমরা একটু শুরু করি। ঠিক আছে, আচ্ছা, তোমরা মেনশন শেয়ার করতে থাকো, আমরা একটু শুরু করি। আমরা আজকে সরকারি মডেল কলেজের প্রশ্ন পড়বো, একটু ধৈর্য ধরতে হবে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, লাস্টের 5টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 20 থেকে 25 নাম্বার। ওকে, তাহলে আমরা একটু শুরু করি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। যারা নোয়াখালী গভর্নমেন্ট কলেজ বলতেছো আমাকে প্রশ্নটা দিও, সমস্যা নাই, সলভ করে দিব। এটা কোনো ব্যাপার না, যে কলেজ বলো বলো, সমস্যা নাই, সিটাং কলেজে এখনো পরীক্ষা হয় নাই, এই জন্য। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে সেটা হচ্ছে এই যে প্রথম প্রশ্ন চলে আসলো আমাদের সামনে। দেখি প্রথম প্রশ্নের উত্তরটা আপনারা করেন। ডেটা কমিউনিকেশনের উপাদান কতটি? 1 নাম্বার প্রশ্নটা দেখেন, ডেটা কমিউনিকেশনের উপাদান কতটি, এটার উত্তরটা দেন সবাই। 1 নাম্বার লিখে উত্তর লিখবে, উত্তর লিখার সময় অলওয়েজ নাম্বার ইউজ করবা, এভাবে লিখবা উত্তর কোনটা। ডেটা কমিউনিকেশনের উপাদান কতটি, বলো তো, ডেটা কমিউনিকেশনের উপাদান কতটি? সবাই কমেন্ট করবা, সবাই 1 নাম্বার প্রশ্ন লিখবে এবং সেই সাথে ইয়েটা লিখবে দ্রুত গতিতে। পায়েল বলতেছে সালামের উত্তরও দিলাম না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম পায়েল। তৌহিদ ইসলাম শেয়ার ডান লিখেছো, ভেরি গুড। কাউসার শেয়ার ডান লিখেছো, ভেরি গুড। এই তো, ছেলেরা আসলে খুবই ভালো, মেয়েরাও ভালো। মডেলিয়ান এইচএসসি 26 মডেল কলেজের প্রশ্ন কিরকম হয় দেখে নাও, তোমাদের জন্য কাজে লাগবে অবশ্যই। 1-এর গ বলতেছো অনেকে, হাবিব
বলতেছো একের গ নূরে জান্নাত, হৃদয় গ নাম্বার 5 লিখেছো, সালমান ফার্সি, আনুষ্কা লিখেছো 5, মাহিনুর সি লিখেছো, গুড, ভেরি গুড। এটা আমি প্রথম যখনই ক্লাস নিই তখনই আমি এটা বলি যে এই প্রশ্নটা আমি সব সময় বলি, যদি বলতো কমিউনিকেশনের উপাদান কয়টি, তখন হচ্ছে উত্তর 3টি। শুধু কমিউনিকেশন বললে, কারণ কি কি, উৎস, মাধ্যম, গন্তব্য। কিন্তু ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি? 5টা। কি কি বলতো, একটু লিখে ফেলো কি কি 5টা উপাদান কি কি। একটা হচ্ছে উৎস, ঠিক কিনা? একটা হচ্ছে উৎস, আরেকটা হচ্ছে ট্রান্সমিটার, এই যে এটা, যেটা দ্বারা আমরা ট্রান্সমিট করি, ট্রান্সমিটার। এরপর হচ্ছে মাধ্যম, এরপর হচ্ছে রিসিভার, এরপর হচ্ছে গন্তব্য। এই 5টা হচ্ছে কমিউনিকেশনের উপাদান, ডেটা কমিউনিকেশনের উপাদান 5টি। দেখো তোমার আমার কথা চিন্তা করো, আমি হলাম উৎস, আমার মোবাইল হচ্ছে ট্রান্সমিটার। একটা তরঙ্গ বেয়ে তোমার কাছে শব্দ যাচ্ছে না? তোমার কাছে শব্দ যাচ্ছে তোমার মোবাইলে, তোমার মোবাইল হচ্ছে রিসিভার। এরপরে তুমি যে শুনতেছো তুমি হলো গন্তব্য। টোটাল কয়টা জিনিস লাগলো? আমি উৎস, আমার মোবাইল ফোন ট্রান্সমিটার, যে তরঙ্গ দিয়ে যাচ্ছে সেটা মাধ্যম, তোমার মোবাইল ফোন রিসিভার, এবং তুমি গন্তব্য। টোটাল কয়টা? 5টা। মনে রাখবে, এগুলা লিখে রাখো সুন্দর করে। এবার দেখো এবার 2 নাম্বার প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি স্মার্ট একটা প্রশ্ন, তোমাদেরকে কেন বলতেছি সলভ করতে। এটা তুমি কোথাও দেখছো? দেখি কেউ কি উত্তর দিতে পারো কিনা। লুপ না হলেও লুপের ন্যায় কার্য সম্পাদন করতে পারে কে? লুপ না হলেও লুপের ন্যায় কার্য সম্পাদন করতে পারে কে? 2 নাম্বার দেখে উত্তর দাও তো, 2 নাম্বার দাও তো। আচ্ছা, আমাদের অফলাইন কোচিং কিন্তু পরশু বন্ধ থাকবে, বৃহস্পতিবার, যেহেতু মাহফিল হচ্ছে, তো মাহফিলের মাইকের জন্য একটু সমস্যা হচ্ছে, সেজন্য পরশুদিন বন্ধ থাকবে। আচ্ছা লিখো, লুপ না হলেও লুপের ন্যায় কার্য সম্পাদন করতে পারে কোনটি? লিখো তো। 2 এর খ নাম্বার। আচ্ছা 2 এর খ লিখতেছো তানবীর, একজনে লিখছে গ, তারপরে লিখো। আচ্ছা এই প্রশ্নটা খুবই অপরিচিত, শোনো একটা কথা, খুবই ভালো উত্তর দিয়েছে, এটা হচ্ছে আনোয়ারুল ইসলাম। তানবীর, একটা কথা মনে রাখবা, মেইনলি লুপ হচ্ছে, আমরা যদিও বা লুপ 4টা বলি, কিন্তু মেইন লুপ হচ্ছে 3টা, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। 3টা লুপ হচ্ছে এগুলা, ফর, হোয়াইল, ডু হোয়াইল। মেইনলি লুপ হচ্ছে 3টা। এটা কিন্তু লুপ না, তবে এটার আউটপুট অনেকটা লুপের মতো, এটাও অনেকটা লুপের মতোই কাজ করে, কিন্তু এটা আসলে কি না, লুপ না। এই জন্য এটাকে বলা হয় লুপ না হলেও লুপের ন্যায় কার্য সম্পাদন করা হচ্ছে ইফ গুটো। সবাই লিখে রাখো, ইফ গুটো হচ্ছে লুপ না হলেও লুপের ন্যায় কার্য সম্পাদন করে। কথা ক্লিয়ার? ওকে ভাই, আপনাকে একটা উত্তর দিছিলাম, কি বলে ছেলে, বুঝি নাই ভাই, আপনাকে একটা প্রশ্ন দিছিলাম, ওটার উত্তর আমাকে দেন নাই, বুঝি না কি বলে, কোথায় দিছিলা কি প্রশ্ন। আচ্ছা এবার দেখো, তাহলে এবার দেখো 3 নাম্বার, দেখো 3 নাম্বারটা একটু বলো, কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়? সামাজিক যোগাযোগে, জীব বৈচিত্র্য সৃষ্টিতে, গেমস তৈরিতে, ঝুঁকিপূর্ণ কাজে। দেখি কে কে বলতে পারো কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। 3 নাম্বারটা বলো তো, 3 নাম্বারটা একটু বলার চেষ্টা করো, 3 নাম্বারটা একটু বলার চেষ্টা করো, 3 নাম্বারটা একটু সবাই বলার চেষ্টা করো তো, কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। দেখি 3 নাম্বারটা একটু বলো দ্রুত গতিতে। 3 নাম্বারটা কে বলতে পারো দেখি, কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়? 3 নাম্বারটা একটু বলার চেষ্টা করো। তাহলে 2 এর হচ্ছে বি, 3 এর গ, 3 এর গ, হাবিব লিখছো, স্বর্ণা লিখেছো 3 এর গ, কাউসার লিখেছো 3 এর গ, নূরে জান্নাত লিখেছো 3 এর গ, মাহিনুর লিখেছো 3 এর সি। ইনবক্সে দিয়েছিলাম, আমাকে আসলে ইনবক্স করে খুব একটা লাভ নাই, সত্যি কথা, আমি ইনবক্সে মেসেজ খুব একটা দেখি না, আমাদের মেসেঞ্জার ম্যানেজাররা দেখে ম্যাক্সিমাম সময়, সুতরাং আমি একে একটিভ পাবে না খুব সহজে। ওকে আচ্ছা 3 এর গ বলতেছো, ওকে 3 এর গ, ওকে ফাইন, এটা সবাই জানো। গেমস তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়, কারণ আমরা যে 3D গেমস গুলা খেলি এগুলা কিন্তু বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো, আর বাস্তব নয় বাস্তবের মতো যে ফিল, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি দিতে পারে। ওকে, যেমন সামাজিক যোগাযোগ না, জীব বৈচিত্র্য তো প্রশ্নই আসে না, ঝুঁকিপূর্ণ কাজে রোবট, মনে রাখবা ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত হয় হচ্ছে রোবট। ওকে, ঝুঁকিপূর্ণ যেগুলা কাজ সেগুলাতে রোবট ব্যবহৃত হয়, আর গেমস তৈরিতে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে আমরা 3টা পেলাম, এই তো শেষ হয়ে যাবে করি।
দেখো এবার দেখো একটা প্রশ্ন, উদ্দীপক পড়ো। বায়োলজিক্যাল ডেটা বিশাল পরিমাণে সংরক্ষণের মাধ্যমে গবেষণা প্রতিষ্ঠানে বিশ্লেষণ করা হয়। ফলন বৃদ্ধি পাওয়ার জন্য একক বৈশিষ্ট্যের উপর পর্যালোচনা করে নতুন বৈশিষ্ট্যের উপায় আবিষ্কার করা হয়। দেখি বলতো 4 নাম্বার, উদ্দীপকের আলোকে গবেষণা প্রতিষ্ঠানে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? দেখি বলতো উদ্দীপকের আলোকে গবেষণা প্রতিষ্ঠানে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? 4 নাম্বারটা কি বলো? 4 নাম্বারটা কি বলতো একটু? উদ্দীপকের আলোকে গবেষণা প্রতিষ্ঠানে নতুন বৈশিষ্ট্যের যেটা আবিষ্কার সেটা একটু বলো তো, ব্যবহৃত প্রযুক্তি কোনটা? 4 বলো, 4 নাম্বার বলো, 4 নাম্বার একটু বলো। উদ্দীপকের আলোকে গবেষণা প্রতিষ্ঠানে ব্যবহৃত প্রযুক্তি কোনটা? 4 একজনে লিখছে 4 গ, স্বর্ণা লিখেছো 4 গ, কাউসার লিখেছো 4 গ, ভেরি গুড। এই তো মাহিনুর লিখেছো। যারা উত্তর করতে পারতেছো তারা খুবই ফ্যান্টাস্টিক। আমি কিন্তু নামগুলা পড়তেছি, দেখো হৃদয় লিখেছো, সজীব লিখেছো 4D। তাহলে আমরা জানি জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ, এটা আমরা সবাই জানি। জীব সংক্রান্ত বায়োলজিক্যাল ডেটা বিশ্লেষণ বা জীব সংক্রান্ত ডেটা নিয়ে গবেষণা, এটা একমাত্র হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, ঠিক কিনা? বায়োমেট্রিক্স হলো ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি, আর ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কি বাস্তব নয়, বাস্তবের মতো ফিল দেয়। আর ন্যানো টেকনোলজি হচ্ছে ক্ষুদ্র আণবিক বিদ্যা, ঠিক কিনা? তাহলে একটাই আছে জীব সংক্রান্ত ডাটা বিশ্লেষণ, সেটা হলো বায়ো ইনফরমেটিক্স। এবার দেখো উদ্দীপকে গৃহীত পর্যালোচনার আলোকে, এটা সবাই পারার কথা। অবশ্যই মৎস্য সম্পদ চাইলে আমরা বৃদ্ধি করতে পারবো, কারণ কেন? বায়োলজিক্যাল ডাটা, মৎস্য কেমনে মাছের খাদ্য তৈরি করা যায়, এই সমস্ত গবেষণা আমরা করতে পারবো। কৃষিক্ষেত্রে উন্নতি করতে পারবো, ঠিক কিনা? কিন্তু অদ্বিতীয় শনাক্ত করা যায়, এটা সঠিক নয়। অদ্বিতীয় কি শনাক্ত করা যাবে বায়ো ইনফরমেটিক্স এর মাধ্যমে? এটা সম্ভব নয়, এটা হচ্ছে কেবল বায়োমেট্রিক্স এর মাধ্যমে সম্ভব। সুতরাং উত্তর হবে 1 আর 2। মৎস্য সম্পদ বৃদ্ধি পেতে পারে, কৃষিক্ষেত্রে উন্নতি হতে পারে, কিন্তু ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতির সাথে বায়ো ইনফরমেটিক্স এর কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করে বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স কাছাকাছি। বায়োমেট্রিক্স হলে ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি, আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীব সংক্রান্ত ডেটা নিয়ে গবেষণা করা। ওকে, এগুলা যাতে ক্লিয়ার থাকে এই জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা 5 নাম্বারের উত্তর পেলাম 1। এটা যারা মডেল কলেজে পরীক্ষা দিয়েছো তারাও সবাই চাইলে তোমাদের বন্ধুদের গ্রুপে ক্লাসটি দিয়ে দিতে পারো। এবার আসেন, এটা প্রথম যেদিন এমসিকিউ ক্লাস নিয়েছি তখন থেকে বলে বলে আসতেছে এই প্রশ্নটা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? এটা কি হতে পারে বলো তো দেখি। যারা আমার প্রথম থেকে ক্লাস করে এদের কিন্তু পারতে হবে এটা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? মেশিন লার্নিং, এনএলপি, রোবোটিক্স। দেখি উত্তরটা করো তো, যারা আমার ক্লাস প্রথম থেকে করো সবাই জানার কথা এটা। 6 নাম্বারটা উত্তরটা করো সবাই, 6 নাম্বারটা উত্তরটা করো। 6 নাম্বার দেখি কে কে পারো। 6 নাম্বার উত্তরটা দেওয়ার চেষ্টা করো, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? মেশিন লার্নিং, এনএলপি না রোবোটিক্স? একটু দ্রুত গতিতে 6 নাম্বার উত্তরটা করে দাও, সবাই একটু করে দাও তো 6 নাম্বার উত্তরটা। আগামী ক্লাস কিন্তু কেউ মিস দিবেন, আগামী ক্লাসে চট্টগ্রাম ক্যান্ট পাবলিকের প্রশ্ন সমাধান ক্লাস নিব ইনশাল্লাহ। ওকে, সবাই একটু লিখো, সবাই দ্রুত গতিতে সুন্দর করে লিখো। 6 এর খ নাম্বার বলতেছো, 6 এর খ লিখতেছো। এই তো নূরে জান্নাত, ভেরি গুড। নূরে জান্নাত আমাদের পেড বেসের স্টুডেন্ট, ভেরি গুড। 6 এর ঘ নাম্বার। শোনো, মেশিন লার্নিং এর ক্ষেত্র কোথায়? তোমাদেরকে তো এত করে বলি, আমি যে প্রত্যেক দিন একটা কথা বলি, আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলা পড়িও। কেন তোমাদেরকে একটু দেখাই, এই প্রশ্নগুলা কোত্থেকে আসছে একটু দেখো। তোমরা মনে করো এগুলা বাইর থেকে আসে, এগুলা বাইর থেকে আসে না, এগুলা জায়গা মতোই আছে। এই যে দেখো তো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের এমসিকিউ বইয়ের 4 নাম্বার পৃষ্ঠা দেখো তো একটু, এটা একটু পড়ো তো। 4 নাম্বার পৃষ্ঠা সবাই একটু কাছে নিয়ে পড়ো। মেশিন লার্নিং, এই যে দেখো মেশিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এনএলপি, রোবোটিক্স। দেখছো দেখছো আছে কিনা? তিনোটাই আছে কিনা দেখো তো। মেশিন লার্নিং, এনএলপি, রোবোটিক্স, বইয়ের 4 নাম্বার পৃষ্ঠা দেখো তো স্পষ্ট লেখা আছে কিনা। হ্যাঁ, তোমরা যে বইগুলো আসলে পড়ো, তোমাদেরকে আমি বলি যে বাজারের সব বই বাদ দিয়ে আইসিটি অ্যাসিস্ট্যান্টের বই দুইটা পড়ো, কথাগুলো শুনিও। এগুলা হচ্ছে মেশিন লার্নিং উত্তর হবে, এনএলপি উত্তর হবে, রোবোটিক্স উত্তর হবে, তিনোটাই হচ্ছে মেশিন লার্নিং এর ক্ষেত্র। ওকে, এবার বলেন, শর্ত মিথ্যা হলেও একবার স্টেটমেন্ট সম্পাদন করে এমন লুপ কোনটি? এই প্রশ্ন কখনো দেখেছো আগে? দেখি এটা বলো তো, শর্ত মিথ্যা হলেও একবার স্টেটমেন্ট সম্পন্ন করে কোন লুপ? এটা কে কে পারো দেখি। শর্ত মিথ্যা হলেও একবার স্টেটমেন্ট সম্পন্ন করে কোন লুপ বলো তো? শর্ত মিথ্যা হলেও 7 নাম্বার বলো।
7 নাম্বার কে কে করতে পারো দেখি, এটা কখনো দেখছো কিনা, এই প্রশ্নটা কখনো দেখছো? 7 নাম্বারটা, শর্ত মিথ্যা হলেও একবার স্টেটমেন্ট সম্পাদন করে এমন লুপ কোনটা? বলো, শর্ত মিথ্যা হলেও। ওকে, কালকে আইসিটি ভাইবা হবে, শুধু জ্ঞানমূলক প্রশ্নগুলো শিখে যাও, কিচ্ছু লাগবে না। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই থেকে জ্ঞানমূলক অংশের প্রশ্নগুলো শিখে যাও, আর কিচ্ছু লাগবে না, কমন পড়ে যাবে। এটা হচ্ছে কি, এটা অনেকেই জানে না, শুনো, শর্ত মিথ্যা হলেও অবশ্যই ডু হোয়াইল লুপে একবার হলেও কন্ডিশন এক্সিকিউট করবে। কারণ ডু হোয়াইল লুপ কিরকম, আগে ডু একবার করে, এই যে মনে করো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, আই প্লাস প্লাস, সে একবার আগে করে ফেলে, তারপরে সে শর্ত চেক করে ঠিক আছে কিনা। কথা বুঝাইতে পারছি? তারপরে সে শর্তের মধ্যে আসে, আগে একবারে স্টেটমেন্ট রান করে ফেলে, রান করে তারপরে আসে হচ্ছে কোথায়, হোয়াইলে। হোয়াইল নিছে না, কোথায় হোয়াইল নিছে না, এই যে প্রথমে ডু করে তারপরে সে স্টেটমেন্ট আসে। এই জন্য বলা হলো যে স্টেটমেন্ট যদি সম্পন্ন, দেখো স্টেটমেন্ট যদি সঠিক হয় সে আউটপুট দিবে, লুপ ঘুরাবে। স্টেটমেন্ট সঠিক না হলে সে কিন্তু তোমাকে কি দিবে না, যেটা ডু করছে সেটার আউটপুট দিবে না। ভালো করে কথা শোনো, সে এখানে মনে করো ফলাফল আসছে 5, তারপরে সে স্টেটমেন্ট চেক করবে, দেখা যাচ্ছে যে স্টেটমেন্ট ওকে, তাহলে সে বলবে ঠিক আছে 5। দেখা যাচ্ছে যে স্টেটমেন্ট ওকে নাই, তাহলে সে এটা রান করবে না। কথা বুঝাইতে পারছি? তাহলে একটা মাত্র লুপ, যে লুপটা আগে একবার স্টেটমেন্ট সম্পাদন করে ফেলবে, এরপরে সে শর্ত চেক করবে। কথা বুঝাইতে পারছি? এটা একটু ভালো করে খেয়াল রাখবে। এটা হচ্ছে, তোমরা এটা তো পড়ার সময় বুঝো, পড়ার সময় বুঝো না, আগে ডু তারপরে হচ্ছে হুয়ে, আগে হচ্ছে করো তারপরে হচ্ছে শর্ত। এটা ক্লিয়ার না সবার? ওকে, এবার পরের প্রশ্নে আসেন। তাহলে আমরা আজকে থেকে কি মনে থাকবে, এটা ডু হোয়াইল, ডু হোয়াইল কি মনে থাকবে? ওকে, এবং বুঝে মনে থাকবে কিনা, আগে কি, আগে ডু করো তারপরে হচ্ছে হোয়াইল, এরপর হচ্ছে শর্ত। খুব সুন্দর প্রশ্ন ছিল, ধন্যবাদ যিনি করেছেন ওনাকে। এবার পরের প্রশ্নে আসি। ওকে, এবার দেখেন, জনাব কামরুল ল্যাপটপে তার বিহীন মাউস ব্যবহার করেন, পূর্ববর্তীতে অবস্থানরত অন্যান্যদের সাথে যোগাযোগে তার বিহীন প্রযুক্তি ব্যবহার করেন। এটা সহজ প্রশ্ন, এটা নিয়ে আমি পেঁচানোবো না। এই যে তার বিহীন মাউস মানে হচ্ছে ব্লুটুথ, এটা আর কোনো কথা নাই। ব্লুটুথ মাউস আমরা সবাই জানি, যে মাউস গুলা কম্পিউটার আমরা ব্লুটুথ, অনেক এখন বর্তমানে অনেক মাউসে তার থাকে না, এগুলা এগুলাকে আমরা কি মাউস বলি? ব্লুটুথ মাউস বলি। এই যে উদ্দীপকের আলোকে মাউসের প্রযুক্তি হচ্ছে কি ব্লুটুথ মাউস। এরপর দেখো, অন্যান্য যোগাযোগে ব্যবহৃত প্রযুক্তি, এইগুলা পারতে হলে এটা জানতে হবে, 80 Mbps থেকে 1 Gbps পর্যন্ত ডাটা স্থানান্তর, এগুলা কি? এগুলা হচ্ছে বেসিক্যালি ওয়াইম্যাক্স। তোমরা ওয়াইম্যাক্স পড়ে দেখো, দেখবা এই প্রযুক্তিতে 80 Mbps থেকে 1 Gbps পর্যন্ত ডাটাকে স্থানান্তর করা হয়। এবং এই ডাটা স্থানান্তরের মধ্যে দেখো, ইন্টারনেটের সম্প্রসারণে ভূমিকা রাখে, রাইট। 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করা হয়, রাইট। কিন্তু ডিভাইস সমূহ বহন করা সহজ নয়, এটা রক্ষণাবেক্ষণ খুবই কঠিন কাজ। এই ডিভাইস গুলাকে সরানো, রক্ষণাবেক্ষণ করা খুবই কঠিন কাজ। কথা বুঝাইতে পারছি? তার মানে উত্তর হবে 1 আর 2। ইন্টারনেট সম্প্রসারণে ভূমিকা রাখবে, 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করা হয়, তবে হ্যাঁ, ডিভাইস গুলাকে রক্ষণাবেক্ষণ করা খুব কঠিন কাজ, নাড়াছাড়া করা খুব কঠিন কাজ। সবার কি ক্লিয়ার কিনা বলো? এই জিনিসটা সবাই একবার ক্লিয়ার লিখো তো, যারা যারা ক্লাস করতেছো সবাই একবার ক্লিয়ার লিখেন তো, যারা যারা ক্লাসগুলো করতেছেন একবার ক্লিয়ার লিখেন, সবাই একবার ক্লিয়ার লিখেন তো, যারা যারা ক্লাসগুলো করতেছেন সবাই 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 একদম সবাই লিখেন ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো তো সবাই। ওকে, একবার তো ক্লিয়ার লিখো সবাই, যারা যারা ক্লাস করতেছে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, যে প্রথম 9টা পড়াইছি 9টা পর্যন্ত ক্লিয়ার কার কার, প্রথম 9টা পড়াইছি 9টা পর্যন্ত ক্লিয়ার কার কার দেখি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলেছো, হৃদয়, সরওয়ার আলম। আচ্ছা, আমাকে একটা কমেন্ট করো তো, তোমরা কে কোন জেলা থেকে জয়েন হয়েছো, এটা একটু বলতে পারবা নাকি কষ্ট হয়ে যাবে? কষ্ট হলে কিন্তু বলার দরকার নেই, এমনি বলো তো কে কোন জেলা থেকে জয়েন হয়েছো, দেখতাম কয় জেলার স্টুডেন্ট আছে সেটা একটু দেখতাম। ওকে, আচ্ছা পরের প্রশ্নে যাব, তবে কে কোন জেলা থেকে জয়েন হয়েছে সেটা একটু বলো। আর 10 নম্বরের উত্তরটা দিতে পারবা সবাই, এটা আমি জানি। 10 নম্বরের উত্তরটা একটু দাও, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে সেটা একটু বলে যাও। ওকে, 10 নম্বরের উত্তরটা একটু বলে যাও। ওকে, কে কোন জেলা থেকে জয়েন হয়েছে এটা একটু বলে ফেলো দ্রুত গতিতে।
আহ কিশোরগঞ্জ থেকে বাইজিদকে পেলাম, কিশোরগঞ্জ থেকে বাইজিদকে পেলাম। তারপরে আর কাকে পাইছি? সিরাজগঞ্জ থেকে সৌরভ, কক্সবাজার থেকে আনুষ্কা, আমার জেলা কক্সবাজার। তারপরে কক্সবাজার থেকে আরো একজন পেলাম, আকি। কিশোরগঞ্জ থেকে তো বললাম। সরোয়ার, ও আল্লাহ, কক্সবাজার থেকে তো বেশি। অ্যাঞ্জেল সেতু সাতক্ষীরা থেকে। আচ্ছা, চট্টগ্রাম থেকে তামিম। চট্টগ্রাম কিন্তু আমার অফলাইন ব্যাচ শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে, এটা মাথায় রাখিও। যারা যারা চট্টগ্রামের স্টুডেন্ট আছো, বিশাল একটা সুযোগ। আহ কক্সবাজার থেকে স্নিগ্ধা রয়, কক্সবাজার স্টুডেন্ট বেশি আজকে। স্বর্ণা ইসলাম কুমিল্লা থেকে। আচ্ছা, টেকনাফ থেকে যুক্ত হয়েছে একজন। আচ্ছা, ঈশান কক্সবাজার থেকে। মাশাআল্লাহ, আবু বাইদা। কিরে, কক্সবাজার ফলাফল অনেক বেশি। আচ্ছা, 10 নম্বর প্রশ্নটা অনেক সহজ আসলে, তোমরা সবাই জানো, এটা নিয়ে ভুল করার কথা না। 10 নম্বর প্রশ্নটা ছিল নিচের কোন, এটা একদম বুট স্ট্যান্ডার্ড প্রশ্ন, কিছু প্রশ্ন সহজ, কিছু প্রশ্ন কঠিন। দেখো, নিচের কোন লজিক গেটের একটি মাত্র ইনপুট? আমরা সবাই জানি, এটা আমি ফান করে করে শিখাই, যে ছেলেটা সিঙ্গেল থাকে তাকে আমরা বলি নট গেট। তার মানে একটা ইনপুট একটা আউটপুট, শুধুমাত্র নট গেট, ঠিক কিনা? নট গেট একটা ইনপুট একটা আউটপুট, 1 থাকলে হবে 0, 0 থাকলে হবে 1। এবার দেখো, ইউনিকোডের প্রথম সংস্করণ কত সালে প্রকাশিত হয়? দেখি 11 নম্বরের উত্তর দাও, সবাই 11 নম্বরের উত্তর দাও। ইউনিকোডের প্রথম সংস্করণ কত সালে, এটা দেখি সবাই উত্তর দাও তো। কুড়িগ্রাম থেকে নাহিদ। আচ্ছা, চট্টগ্রাম। আচ্ছা, অসুবিধা নেই। কক্সবাজার সরকারি কলেজে যারা আছো, প্রশ্ন কিন্তু কঠিন হবে, আমি আগে থেকে বলে দিলাম, ডিক্লার করলাম, কক্সবাজার সরকারি কলেজের প্রশ্ন কঠিন হবে, আগে থেকে বলে রাখলাম। কারণ কক্সবাজার সরকারি কলেজের প্রত্যেক পরীক্ষার প্রশ্ন উনি হার্ড করে, তো সুতরাং বি কেয়ারফুল। আচ্ছা, 10-এর গ বলতেছে 11 বলো। 11, 11, সবাই 11-র উত্তর করো এখন। 11-র উত্তর করো দ্রুত গতিতে। 11 নম্বর বলো তো সবাই। আচ্ছা, 11 নম্বর যাদের মনে নাই, একটু মনোযোগ দিয়ে শোনো। 1991 সালে ইউনিকোড সর্বপ্রথম 24টি ভাষা নিয়ে। তোমরা জানো, আমরা সবাই জানি যে ইউনিকোড মানে হচ্ছে কি সকল ভাষাকে কোডভুক্ত করেছে। এটাও একটু লিখে রাখো, 1991 সালে সর্বপ্রথম ইউনিকোড 24টি ভাষা নিয়ে তাদের প্রথম সংস্করণ বের করে। টোটাল প্রথমে যখন তারা ভাষা মানে কোডভুক্ত করেছে, তখন কয়টা ভাষা ছিল? 24টা। কথা বুঝাইতে পেরেছি? এরপরে দেখো, 2020 সালে তাদের যে 13তম সংস্করণটা বের হয়েছে, 2020 সালে তাদের 13তম সংস্করণে 154টা ভাষা ব্যবহার করেছে। লাস্ট হচ্ছে কয়টা ভাষা? এখন ইউনিকোডে কয়টা ভাষা আছে? 154টি। ওকে, তার মানে প্রথমে যাত্রা শুরু করছে কয়টা দিয়ে? 24টা দিয়ে। কত সালে? 1991 সালে। আর শেষ পর্যন্ত কয়টা ভাষা আছে? কয়টা ভাষা? 154টি। কত সালে? 2020 সালে। কততম সংস্করণ? 13তম সংস্করণ। প্রথম থেকে 13, 1991 থেকে 2020। ভাষা ছিল 24টা, এখন হচ্ছে 154টা। ইনফরমেশন মনে রাখবে, একটা না ব্যতিক্রম আসবে, ঠিক আছে? আর এটাও আমরা জানি ইউনিকোড 16 বিটের কোড, এবং টোটাল অক্ষর বর্ণ ব্যবহৃত হয় কয়টা? 2 টু দি পাওয়ার 16, 65,536টা বর্ণ অক্ষর আকারিকারকে কোডভুক্ত করেছে বাইনারিতে কনভার্ট করার পদ্ধতি। এই যে 65,536টি টোটাল, 2 টু দি পাওয়ার 16, এটা হচ্ছে ইউনিকোড। এবার দেখো, এই প্রশ্নটা সবার পারার কথা। আচ্ছা, এটা দেখো, 12 নম্বর উত্তর দাও। বুলিয়ান অ্যালজেব্রা যে প্রক্রিয়ায় অপারেশন করা হয়। 12 নম্বর উত্তর দাও তো। বুলিয়ান অ্যালজেব্রায় যে প্রক্রিয়ায় করা হয়, দেখি একটু ভালো করে কথা শোনো। বুলিয়ান অ্যালজেব্রায়, এটা একটু বলো তো, বুলিয়ান অ্যালজেব্রায় যে প্রক্রিয়ায় অপারেশন করা হয়, সবাই একটু লিখো। বুলিয়ান অ্যালজেব্রায়, এই দাগাই নাই বলছে একজনে, দাগাও নাই কেন? এখানে কি মাইনাস মার্ক আছে? পারো না পারো সব দাগাই চলে আসবা, কি বলে না বলে। এখানে কি মাইনাস মার্ক আছে? পারো না পারো সব দাগাইতে হবে। ওকে, এবার দেখো, বুলিয়ান অ্যালজেব্রা যে প্রক্রিয়া অপারেশন করা হয় সেটা কি বলো? যে প্রক্রিয়ায় অপারেশন কি? দেখি 12 নম্বরের ক বলতেছো 1 আর 2। ইয়েস, এটা আসলে ঠিকই আছে। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রা তার অপারেশন করে 3টা গেট দিয়ে। বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন মানে 3টা গেট। একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে গুণ, অ্যান্ড গেট। এই যে অ্যান্ড গেট, গুণের গেট, যৌক্তিক গুণ। আরেকটা হচ্ছে অর গেট, যৌক্তিক যোগ। আরেকটা হচ্ছে নট গেট, পূরক।
তার মানে অপশনে ছিল কি কি? একটা ছিল হচ্ছে পূরক আর একটা হলো যোগ। উত্তর হচ্ছে 1 আর 2। ঠিক আছে, এখানে কিন্তু গুণ দেয় নাই, যৌক্তিক গুণ দেয় না। বাগের কোনো কাজ নেই বুলিয়ান এলজেব্রায়। বুলিয়ান এলজেব্রাতে বাগের কোনো কাজ নেই। দুইটা কাজ আছে, একটা হচ্ছে পূরক আর একটা হচ্ছে যোগ। পূরক মানে হলো নট গেট আর যোগ মানে হলো অর গেট। আর যদি বলতো গুণ তখনও হইতো। আশা করি সবার ক্লিয়ার। ওকে, আশা করি সবার ক্লিয়ার। ফাইন। স্যার লাইভ ক্লাস প্রতিদিন 9টায় হয়? 9টায় হবে না, আগামী ক্লাস হবে একবার আগামী রবিবার। আগামী রবিবারে যে কোনো একটা প্রশ্ন সমাধান করব, চট্টগ্রাম ক্যান্ট পাবলিকের প্রশ্ন সমাধান করব আগামী রবিবারে। ওকে, এবার আসেন। ঠিক আছে, 13 নম্বর। এই যে প্রশ্নটা মারাত্মক, এই প্রশ্নটা হচ্ছে খুব সুন্দর হয়েছে। উদ্দীপকের বর্তনীতে মৌলিক গেট কয়টি? 13 নম্বর তোমরা দাও। দিতে দিতে আমি অপশন গুলো একটু লিখি এখানে। এখানে অপশন গুলো একটু আমি লিখি। অপশন গুলো আমাদের টাইফার তুলতে ভুলে গেছেন। আমি অপশন গুলো একটু লিখে দিই। ওকে, এখানে অপশন গুলো একটু লিখে দিই দিতে দিতে। এখন থেকে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুরু। আমি অপশন গুলো একটু লিখে দিই। 1 নাম্বার অপশন ছিল হচ্ছে, এখানে আমি আবার লিখতেছি, দেখো তোমরা প্রথম প্রশ্নের উত্তর দিতে দিতে আমি অপশন গুলো লিখি। 1 নাম্বার প্রশ্ন ছিল এরকম, প্লাস, এটা অনেকেই পারবে না আমি জানি, একটু ক্রিটিক্যাল ছিল হালকা। তারপর 2 নাম্বার প্রশ্ন ছিল, 2 নাম্বার অপশন ছিল এরকম, আর 3 নাম্বার অপশন ছিল হচ্ছে এটা। এটা ছিল 3 নাম্বার অপশন। এই যে এই 3টা ছিল অপশন। দেখি এবার তোমরা উত্তর করা শুরু করো। তোমরা উত্তর করো, প্রথমটা দেখি কি লিখছো। প্রথমটা হচ্ছে কি, মৌলিক গেট সংখ্যা কয়টি? ওকে ওকে ওকে। 13 নাম্বারের উত্তর লিখছো 2। 13 নাম্বারের ডি। হ্যাঁ, 13 নাম্বারের ডি, 13 নাম্বারের এ। তারপরে দেখি 13 রে। তারপরে দেখি আর কি, 13 রে। ওই, ভালো করে কথা শোনো, কেউ লিখতেছো 13 সি। মৌলিক গেট চিনো? মৌলিক গেট কি? প্রশ্ন মৌলিক গেট চিনো? মৌলিক গেট কি বলো তো? মৌলিক গেট সংখ্যা কয়টা? এই যে দেখো, এটা একটা মৌলিক গেট, অ্যান্ড গেট। এই যে এটা একটা মৌলিক গেট, এটা খেয়াল করছেন? নট গেট। টোটাল কয়টা ব্যবহার হয়েছে? একটা, আর এখানে একটা, কয়টা? 2টা। কথা বুঝাইতে পারছি কিনা দেখেন। এখানে 3টা দেয় নাই, 3টা দিলে এটা সহ হিসাব করতে পারতেন, তখন কনফিউজ হইতে। কনফিউজডই নাই। এখানে মৌলিক গেট হচ্ছে এটা আর হচ্ছে নট গেট। তোমরা বিসি কেন বলতেছো? মৌলিক গেট কয়টা? 3টা। কি কি? নট, এন্ড, অর। এখানে কি কোথাও অর এর ব্যবহার হয়েছে? অর এর ব্যবহার হয় না, একটা ব্যবহার হয়েছে নট গেট, আর একটা হচ্ছে এন্ড গেট। 2টা মৌলিক গেট। কি বলো এগুলা, তোমরা এত ভুল কেন করতেছো? আচ্ছা, গুড। সামিহানুর রাইসা উত্তর সঠিক হয়েছে। ওকে, এবার এই প্রশ্নটার উত্তর দেখি কে পারেন তাইলে। ওকে, বুঝলাম। এই প্রশ্নটার উত্তরটা একটু দেখি কে পারেন। এই প্রশ্নটা দেখি কে পারেন। উক্ত বর্তনী 4 নাম্বার গেটে এক্স নর গেট বসালে আউটপুট কি হবে? উত্তর কি হবে বলো তো? 4 নাম্বার গেটে যদি এক্স নর গেট বসে আউটপুট কি হবে? এটা কে পারো দেখি তাইলে। এটার জন্য 30 সেকেন্ড সময় দিলাম। 30 সেকেন্ডের মধ্যে বলো, উদ্দীপকের উক্ত বর্তনী 4 নাম্বার গেটের পরিবর্তে এক্স নর গেট বসালে আউটপুট কি হবে? একটু বলেন। স্যার আসসালামু আলাইকুম, আই এম নিউ স্টুডেন্ট, ক্লাস করো, ভালো লাগবে ইনশাল্লাহ। আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দিয়ে রাখো সবাই। ভিডিওতে লাভ রিয়েক্ট দিয়ে রাখো, ফলো দিয়ে রাখো, ইনশাল্লাহ কোনো ক্লাস মিস হবে না, অনেক ভালো কিছু ক্লাস করতে পারবা। আর এখানে নৈবেত্তিক প্রশ্ন যা দিব এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবা। দেখি এটা কি উত্তর হবে বলো সবাই। দেখি 14 নাম্বার বলো, 14 নাম্বার কি হবে? 14 নাম্বার কি হবে সবাই বলেন দ্রুত গতিতে। 30 সেকেন্ড সময় দিলাম, 30 সেকেন্ডের মধ্যে বলেন। 30 সেকেন্ডের মধ্যে বলেন 14 নাম্বার কি হবে। এটা অনেকে পারবেন না আমি জানি। মনোযোগ দিয়ে কথা শুনুন, এটা কি হবে দেখো তাইলে। প্রথমে আগে এখানে বের করো এ আর বি। ফাইন। একটা হচ্ছে, দেখো প্রথম গেটে কি আসবে? 1 নাম্বার গেটে এ বি, ন্যান্ড গেট। এবার ন্যান্ড এর উপরে আরেকটা নট, তার মানে এটা আর এটা কাটা। সুতরাং 1 নাম্বার গেট থেকে আসলো কি? এ বি। 2 নাম্বার গেট থেকে কি আসবে? 2 নাম্বার গেটটিও আসবে এ বি। ঠিক কিনা?
মানে প্রথমে এই প্রান্ত থেকে এবি, এই প্রান্ত থেকে এবি, আর মধ্যের এটা অ্যান্ড গেট। এখন তোমাকে বলছে মধ্যে অ্যান্ড গেট ব্যবহার করা যাবে না, 4 নাম্বার যে গেট আছে এটা, এটাকে বলছে এক্সোর গেট ব্যবহার করতে, সরি এক্সনর গেট ব্যবহার করতে। 4 নাম্বারে কি গেট ব্যবহার করতে বলছে? এক্সনর গেট। তাহলে এক্সনর গেট ব্যবহার করেন, ভালো কথা। এই যে এক্সনর গেট ব্যবহার করলাম, দুই পাশে এবি, এবি এক্সনর গেট, তার মানে একটা উত্তর এখানে মিলে গেছে। একটা উত্তর কোনটা মিলে গেছে? এই যে এটা, এ ভদ্রলোক মিলে গেছে, দেখেন 2 নাম্বারটা আছে, এবি এক্সনর এবি, এটা মিলে গেছে। এটাও মিলে যাবে, কারণ এটার এটা কাটা গেলে আলটিমেটলি এটাই থাকে, এবি এক্সনর এবি, বার দুইটা কাটা যাবে, এটাও মিলে গেছে। এখন টেনশন হচ্ছে এটা কি সঠিক কিনা, এটা নিয়ে তো, কারণ উত্তর তো তিনটাও হতে পারে, এটা সঠিক কিনা এটাই নিয়ে তো টেনশন। টেনশন করার কোনো কারণ নেই, এটাও সঠিক। দেখেন এই পুরাটাকে এ ধরেন, এই পুরাটাকে বি ধরেন। এক্সর বি এর সূত্র কি? এক্সর বি এর সূত্র হচ্ছে এ বি ডট এ বি বার একবার প্লাস এ বি নট বার এ বি। এটা কিনা বলেন তো, তাহলে এটা সঠিক কিনা দেখো তো, এ নট বি প্লাস এ বি নট, এটাও সঠিক। এটা যে কথা, এটাও সেম কথা, এটাও সেম কথা। দেখো এ নট বি অর এ বি নট, আর এখানে দেখো এ বি এক্স নট এ বি, আর এটাও কাটাকাটি দিলে এ বি এক্স নট এ বি, উত্তর হচ্ছে তিনটাই সঠিক। খুবই সুন্দর প্রশ্ন, ক্রিটিক্যালের মধ্যে একটু ঝামেলাপূর্ণ, জিনিসটা বুঝতে সহজ, বুঝলে একদম পানির মতো ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার কিনা বলেন তো এই প্রশ্নটা? এই প্রশ্নটা সবাই কি ক্লিয়ার কিনা একটু বলেন তো দ্রুত গতিতে, এই প্রশ্নটা একটু সবাই ক্লিয়ার কিনা বলেন তো, যারা যারা পারেন বুঝছেন কিনা। সবাই ক্লিয়ার লিখলে পরের প্রশ্নে যাব, সবাই ক্লিয়ার লিখলে পরের প্রশ্ন যাব, সবাই একটু বলো ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমাদেরকে ডিজিটাল ডিভাইস ভালো মতো পারতে হবে, না হলে এগুলো আমরা পারবো না, এই এমসিকিউ গুলা। এখানে ডিজিটাল ডিভাইস অনেকেই পারো না, কিন্তু ক্লাস করতেছো, কিন্তু এমসিকিউ বুঝতে কঠিন হবে। এই যে একদম সহজ ছিল, এ বি আর এক্সর, আর এটার মাথা কাটা, আর এখানে হচ্ছে এ নট বি, এ বি নট, এ নট বি, সেম জিনিস। আচ্ছা ফাইন, ওকে। আমরা ডিজিটাল ডিভাইস ভালো মতো না পড়লে অবশ্যই একবার হলে আইসিটি অ্যাসিস্ট্যান্টে ক্লাস করবা, জীবনে একবার হলেও যদি সুযোগ থাকে। আচ্ছা ফাইন, এবার আসেন পরের পেজ, আসি পরেরটা, এটাতে আসেন। এটা কে পারো দেখি, এটা সহজ। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর একটি ওয়েবসাইট তৈরি করলো, যাতে একাধিক ওয়েব পেজ রয়েছে। ওয়েবসাইটটি ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। ফাইল সমূহের এক্সটেনশন কি হবে? একটু আগে আমি পেইড ক্লাসে পড়াইছি এটা, আমাদের পেইড বেসের ক্লাস ইবিআই তে আমি একটু আগে এটা পড়াইছি, যে ফাইল সমূহের মধ্যে নামের শেষে কি লিখতে হয়, এক্সটেনশন হিসেবে কি লিখতে হবে, এটা একটু আগে পড়াইছি। দেখি এটা উত্তর দাও, সবাই এটা উত্তর দেওয়ার চেষ্টা করো, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। এটা 16 নাম্বার 15 নাম্বার, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, সবাই সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। ফাইল সমূহের এক্সটেনশন এই যে ডট এইচটিএমএল, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এটা যারা লিখছো তাদের উত্তর সঠিক হয়েছে। ডট এইচটিএমএল, কারণ এটা হচ্ছে এমনেট ডক ফাইল, হচ্ছে টেক্সটের জন্য, এটা ছবির, আর এটা হচ্ছে পয়েন্ট সি নামক কোন এক্সটেনশন ওই সি প্রোগ্রামিং এ আছে আর কি। আচ্ছা এবার দেখি তাহলে, এটা বলেন উদ্দীপকের আলোকে গৃহীত পদক্ষেপে বাস্তবায়নে করণীয় কি? কি কি করতে হয় একটা ওয়েবসাইট হোস্ট করতে হলে? এটা আমরা সবাই জানি, ডোমেইন নেমকে রেজিস্ট্রেশন করতে হবে, হোস্টিং করতে হবে। অ্যালগরিদমের কোনো কাজ এখানে নেই, অ্যালগরিদমের কাজ হচ্ছে প্রোগ্রামিং, ঠিক কিনা? অ্যালগরিদমের কাজ আছে এখানে? অ্যালগরিদমের মধ্যে কোনো তেমন কোনো কাজ এখানে নেই। এখানে কাজ হচ্ছে একার থিম, এই যে একার থিম, এটা হচ্ছে কি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা আর হোস্টিং করা। ওকে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা আর হচ্ছে হোস্টিং করা। ওকে স্যার, ক্লাস অনেক মিস করি, এসএসসি 24-এর ছাত্র ছিলাম, আলহামদুলিল্লাহ এসিতে প্লাস পেয়েছি। থ্যাংক ইউ রাকিব আল হাসান শিফাত, আমার নামের নাম। থ্যাংক ইউ রাকিব, ইনশাল্লাহ যেই পড়ুক ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। ওকে, এবার পরবর্তী প্রশ্নে আসি। 17 নাম্বারটা দেখি বলো তো, এটা গত ক্লাসেও পড়াইছি, নিচের কোনটি এমটি ট্যাগ? দেখি বলো তো নিচের কোনটি এমটি ট্যাগ? 17 নাম্বারটা বলো, নিচের কোনটি এমটি ট্যাগ?
17 নাম্বারটা বলার চেষ্টা করেন সবাই, 17 নাম্বার দিয়ে লিখেন, 17 নাম্বারটা লিখে চেষ্টা করেন। 17 নাম্বার সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও। 17 নাম্বার, 17 নাম্বার সবাই উত্তর দাও। নিচে যারা ক্লাস থেকে বের হচ্ছ, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট 5টা প্রশ্ন। 17 নাম্বার নিচের কোনটি এমটি ট্যাগ? দ্রুত দ্রুত সবাই উত্তর দাও, দ্রুত গতিতে। দেখি 17 নাম্বারটা উত্তর দাও তো, 17 নাম্বারটা উত্তর দাও সবাই। 17 ক বলতেছো সবাই, 17 ক। তারপরে বাকিরা বলো, বাকিরা সবাই বলো একটু। 17 ক বলতেছো। আচ্ছা, ইমেজ ট্যাগ শাহিদ, শাহেদ আরিয়ান বলেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই কমেন্ট করো না, উত্তর দিলেও ভয় লাগে মনে হয় আজকাল তোমাদের। আচ্ছা 17 ক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা একটু মনোযোগ দিয়ে কথা শুনেন তাইলে। আমরা জানি এমটি ট্যাগ হচ্ছে, গত ক্লাসেও বলেছি, ইমেজ ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ, আরো আছে ব্রেক, আরো আছে এইসার। এবার দেখো এটা নিয়েও অনেক সময় প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে অ্যানকর ট্যাগ, যেটা হাইপার লিঙ্কের জন্য ব্যবহার করা হয়। হাইপার লিঙ্কের জন্য ব্যবহার করা হয়, লিখে রাখতে পারো, হাইপার লিঙ্কের জন্য অ্যাটেক্সেন ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে বোল্ডের জন্য, আর এটা হলো টেবিল ডাটা, টেবিল ডাটা। ঠিক আছে, এগুলো একটু নোট করে রাখো অপশন গুলা। এবার বলেন দেখি কে কে পারেন। 18 নাম্বার, প্রত্যেক অংশ আলাদা আলাদা 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেক অংশ আলাদা আলাদা 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা হয়। দেখি কে কে পারেন। প্রত্যেক অংশ 4 বিট আলাদা আলাদা বাইনারি দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেক অংশ 4 বিট আলাদা আলাদা বাইনারি দ্বারা প্রকাশ করা হয়। সবাই লিখো তো, প্রত্যেক অংশ 4 বিট বাইনারি দ্বারা আলাদা আলাদা প্রকাশ করা হয়। এটা কি হবে? হ্যাঁ অবশ্যই বিসিডি, কারণ মনে রাখবা বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। এক কথায় প্রতিটি ডেসিমাল সংখ্যাকে 4 বিট করে, 4 বিট করে হচ্ছে আমরা বিসিডি ইউজ করি। এই যে বিসিডি আজকে হচ্ছে 7 বা 8 বিট। আর ইবিসিডিআইসি, এটা একটু ভুল আছে, ইবিসিডিআইসি হচ্ছে 8 বিটের কোড, ইবিসিডিআইসি হচ্ছে 8 বিটের কোড। আর ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, ইউনিকোড হচ্ছে 16 বিটের, এগুলা লিখে রাখো। ইউনিকোড 16 বিটের কোড। আজকে হচ্ছে আমাদের এমসিকিউ বই এরকম আর কি, প্রত্যেকটা এমসিকিউ এরকম ব্যাখ্যা দেওয়া উত্তর নিচে। তোমাদেরকে এখন ব্যাখ্যাগুলো আমি মুখে মুখে বলি না, আমি এমসিকিউর বই লেখার সময় এই কাজটাই করি আর কি। এই অপশনটার উত্তর কি, এই অপশনটার উত্তর কি, এটা ব্যাখ্যা লিখি, এভাবে লিখি। তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারো স্যার বই কিভাবে লিখেন। এই যে বই এভাবে লিখি আর কি, প্রত্যেকটা অপশন ধরে ধরে যেভাবে ক্লাসগুলা নিই এভাবে লিখি আর কি বইগুলা। আচ্ছা, তো আমাদের ইবিসিডিআইসি হচ্ছে 8 বিট। আজকে হচ্ছে কয় বিট? 7 বা 8 বিট হতে পারে। আর বিসিডি কয় বিট? বিসিডি 4 বিট। ইউনিকোড কয় বিট? 16 বিট। আচ্ছা, ফাইন ফাইন ফাইন। এবার পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে। হ্যাঁ, পরের প্রশ্নে এবার দেখো 19 নাম্বার, এটা পারার কথা। 19 নাম্বার দেখি কে কে বলতে পারো। প্রোগ্রামিং এর ভুল সংশোধন করাকে কি বলে? প্রোগ্রামিং এর ভুল সংশোধন করাকে কি বলে? দেখি এটা বলেন। প্রোগ্রামিং এর 7 অথবা 8 কেন হলো না? আস্কি কোডের ক্লাস করো না, এই জন্য আস্কি কোডের ক্লাস করিও সংখ্যা পদ্ধতি, তাহলে বুঝতে পারবা। আমি যে আস্কির ক্লাস নিছি ওইটা পড়লে বুঝতে পারবা। আমি যে কোডিং এর একটা ক্লাস নিই না, ওটা করলে বুঝতে পারবেন আজকে কেন 7-8 হয় নাই। যারা ক্লাস করে তারা জানে, একটা প্যারিটি বিট আসছিল, মনে আছে? যারা ক্লাস করে তারা জানে এটা। তুমিও পড়লে তুমিও বুঝতে পারবে ইনশাল্লাহ। দেখি 19-এর কি বলো। প্রোগ্রামিং এ ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগিং। আমি তোমাদেরকে এইটা পড়ানোর সময় সব সময় বলি, ডিবাগ শব্দের অর্থ হলো পোকা বাছা। পোকা বাছা, নরমালি ডিবাগ শব্দের অর্থ হচ্ছে পোকা বাছা। মানে কোন একটা দানের মধ্যে পোকা হয়েছে, আস্তে আস্তে বেছে বেছে পরিষ্কার করে ফেলা, মাথায় উকুন দেখা, এরকম আর কি। ঠিক সেম প্রোগ্রামিং এ কোথায় 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 ভুল আছে এটা খুঁজে বের করার নাম হলো ডিবাগ। মানে প্রোগ্রামিং এ কোনো সিনট্যাক্স ভুল আছে কিনা, কোনো শর্তে ভুল আছে কিনা, কোনো রান টাইম এরর আছে কিনা, এই যেগুলা খুঁজে খুঁজে বের করার যে পদ্ধতি, সে লুপ। এই লুপ গুলা কখন বন্ধ হয়? মানে লুপ চলতে থাকে চলতে থাকে, কখন বন্ধ হয়ে যাবে? লুপ বন্ধ হওয়ার শর্ত বাংলাদেশের দেখি বলেন লুপ বন্ধ হওয়ার কারণগুলা কি কি? এবার বলেন লুপ বন্ধ হওয়ার কারণগুলা কি কি? ওকে, আপনার বইগুলা পুরাই আগুন। প্রণয় বড়ুয়া, থ্যাংক ইউ। হ্যাঁ ইনশাল্লাহ। যে তোমাদেরকে একটা কথা বলি,
কেউ যদি প্রতিহিংসা করে বলে আমি জানি না, কিন্তু আমার বই কিনে এখনো পর্যন্ত কোনো স্টুডেন্ট, আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট খারাপ রিভিউ দেয়নি। আলহামদুলিল্লাহ, এটা একদম অন দা পাবলিক বলছি, সবাই খুশি হয়েছে। যাই হোক, এটা আমার, এটা আল্লাহর রহমত। আরেকটা কথা বলি, বই যতই ভালো হোক, তোমার ইফোর্টটাই হলো আসল। তুমি ভালো মতো ক্লাস করবা, ভালো মতো পরীক্ষা লিখবা, তোমার ক্রেডিটে তোমার রেজাল্ট ভালো হবে। বই তোমাকে রেজাল্ট ভালো করাই দিবে না, বইটা তোমার প্রস্তুতি সহজ করে দিবে। মেইন ক্রেডিট, আসল মানুষ হচ্ছে তুমি। তোমার এক্সামে লিখলে ভালো করে, তুমি ভালো নাম্বার পাবে। এটা হচ্ছে তোমার উপর আল্লাহর রহমত থাকতে হবে। ঠিক আছে, দেখি 20 নাম্বার। 20 পারো না? 20 নাম্বার খ বলতেছে অনেকেই। শোনো, 20 হবে তিনোটাই। কন্ডিশন মিথ্যা হলেও লুপ ব্রেক হবে, ব্রেক ব্যবহার করলেও লুপ না বের হয়ে যাবে। আবার কিছু কন্ট্রোল ভেরিয়েবল আছে, মানে লুপকে নিয়ম বলে দেওয়া, মানে তুমি এত পর্যন্ত চলবা। যদি আমি লুপকে বলে দিই তুমি 5 পর্যন্ত চলবা, ইফ আই ইকুয়াল ইকুয়াল 5, এভাবে কন্ট্রোল করেও লুপ থেকে বের করা যায়। ঠিক আছে, এটা অনেক ডিটেলস পড়া লাগে, এটা নিয়ে আমি কথা বলতেছি না, কন্ট্রোল ব্যবহার করা। তবে এটা হচ্ছে তিনোটাই উত্তর। ঠিক আছে, কন্ট্রোল ভেরিয়েবল ব্যবহার করেও লুপকে কি করা যায়, লুপকে ব্রেক করা যায়, বের করা যায়। শুধু ব্রেক আর কন্ডিশন মিথ্যা হলে যে লুপ বন্ধ হবে তা না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এবার আসো পরের প্রশ্নে আসি। এখন কি নেট প্রবলেম হচ্ছে না? তো এখন এখন তো ঠিক মতো দেখা যাচ্ছে। এবার এই যে মেইন প্রশ্ন হচ্ছে, এটা যে পারছে তাকে পুরস্কার দেওয়া উচিত। এই কলেজের পরীক্ষা, এটা যে পারছে তাকে পুরস্কার দেওয়া উচিত। এটা তোমরা কেউ পারলে দেখে, এটা কেউ বুঝে বলতে পারো কিনা। উক্ত প্রোগ্রামের লুপ সংখ্যা কত? এখানে কয়বার লুপ চলবে? ওয়াই সমান 2 এর পরিবর্তে ওয়াই সমান 0 হলে আউটপুট কি হবে? এই দুইটা প্রশ্ন যে পারবে সে হচ্ছে আসল প্রোগ্রামিং পারে। এই দুইটা প্রশ্ন পারলে হচ্ছে তুমি সেরা। ওকে, একজন বলছে হোয়াট ইজ লুপ, প্রোগ্রামিং পড়তে হবে চ্যাপ্টার 5 না পড়লে। এই দুইটা প্রশ্ন যদি কেউ পারো তাহলে সে হচ্ছে সেরা। এই দুইটা হচ্ছে প্রো লেভেলের প্রশ্ন। উনি এই দুইটা প্রশ্ন কেন দিলে এটাই বুঝলাম না। আমাকে একটু বলো তো কি উত্তরগুলা। আচ্ছা, এই দুইটা প্রশ্ন কে কে পারেন দেখি, কমেন্ট করেন, কমেন্ট করেন, এই দুইটা প্রশ্ন কে কে পারেন দেখি। দেখি কেউ পারবেন নাকি আমি বলে দিব? পারবো নাকি বলে দিব? একজনে বলছে সি। আচ্ছা, তামিম আল আবেদিন বলেছ সি, গুড, ভেরি গুড তামিম আল আবেদিন। যদি 21, ক খ গ গ সব সঠিক, বুঝলাম না। দেখি তামিম আল আবেদিন। আর কেউ পারবে না? তার ফার্স্ট ইয়ার পড়া হয় নাই, অসুবিধা নেই, কখনো সুযোগ থাকলে আইসিটি অ্যাসিস্ট্যান্টে ক্লাস করবা। 21-এর 3 বলতেছো পায়েল, জানি না বুঝে বলছো কিনা। আচ্ছা, যাই হোক। ওকে, একটা কথা শুনো, এটা হচ্ছে একটা নেস্টেড লুপ। এখানে কিভাবে লুপ গুলা রান হয় জানো? কিভাবে রান হয়? প্রথমে 3 ডুববে, লুপের ভিতর 3 ডুববে, এই যে 3 আছে না, 3 ডুববে। 3-এর জন্য সে 2বার প্রিন্ট, 3-এর জন্য একবার প্রিন্ট করবে। নিচেরটাতে দেখো, নিচেরটাতে কি কি হবে। আমি অন্য কালার কলম ইউজ করে দেখাই, এদিকে তাকাও। নিচেরটাতে একবার আসবে 2, এরপর আসবে কমে 1, এরপর আসবে হচ্ছে 0। তার মানে 3-এর জন্য কয়বার হচ্ছে দেখো, 3-এর জন্য 3 2, 3-এর জন্য 3 1, 3-এর জন্য 3 0। এরপরে 3 হবে 2, 3-এরটা কি হবে, 2 হবে। তারপরে 2-এর জন্য 2 2, 2-এর জন্য 2 1, 2-এর জন্য 2 0। ঠিক কিনা? তাহলে কয়বার হলো? 6বার। এরপরে 3-এর জায়গায় আসবে 1 1 1 1, এরপরে 2 1 0। এগুলা হচ্ছে ভালো প্রোগ্রাম না পারলে বুঝবান। এই যে প্রথমে দেখো, 3-এর জন্য 2 1 0, নিচের লুপটা 3বার, 2-এর জন্য 3বার 2 1 0, 1-এর জন্য 3বার 2 1 0। ঠিক আছে, এটা হচ্ছে একটা নেস্টেড লুপের প্রবলেম। আর এই যে y is equal to 2, এটা আমি দেখো ব্যাখ্যা সহ রান করে আনছি। এই যে দেখো, ব্যাখ্যা সহ রান করে আনছি। দেখো, এই প্রবলেমটাকে আমি রান করছি তোমাদের জন্য। দেখো, রান করার পর আউটপুট কি, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে কয় নাম্বার? এটা হচ্ছে 22। এই যে 21 দেখো, 21টা দেখো প্রথমে, তোমাদের জন্য রান করে আনছে একদম প্রোগ্রাম। দেখো 21-এ কি হয়, আহা, নড়ে যায় কেন? এই যে 21 দেখো, 21-এ কি হচ্ছে দেখো,
তিনের জন্য 2, তিনের জন্য 1, তিনের জন্য 0, 2 এর জন্য 2, 2 এর জন্য 1, 2 এর জন্য 0, 1 এর জন্য 2, 1 এর জন্য 1, 1 এর জন্য 0, টোটাল 9 ঘাত। ওকে, ভালো করে খেয়াল করো। ক্লিয়ার? এবার দেখো এর আগের প্রশ্ন কি বলেছে, এর আগের প্রশ্ন কি বলেছি দেখো, এর পরের প্রশ্ন 22 নাম্বারটা দেখো। এই যে 22 নাম্বারে কি বলছে দেখো, 22 নাম্বারে বলা হয়েছে কি, এখন y এর 2 এর পরিবর্তে এখানে যদি 0 বসাই, y is equal to 2 এর পরিবর্তে 0 বসালে আউটপুট কি হবে বলো? আউটপুট কি হবে? শূন্যের চেয়ে কি কমা সম্ভব? শূন্যের চেয়ে কখনোই কমা সম্ভব না। এদিকে তাকান, শূন্যের চেয়ে কখনোই কমা সম্ভব না। 3 এর জন্য একবার 0, দেখো 3 এর জন্য একবার 0, 2 এর জন্য একবার 0, 1 এর জন্য একবার 0, টোটাল হচ্ছে এটাই, এটাই হচ্ছে আউটপুট। দেখো সিস্টেমটা, এটা বুঝবা না দেখে রান করার না। এই যে দেখো শূন্যের চেয়ে তার কমা সম্ভব না, তাহলে লুপ শুরু করছো কত থেকে? এখন তো এটাতে কি বসবে, এখানে এখানে বসবে 0, 2 এর পরিবর্তে 0 বসাও, 2 এর পরিবর্তে লুপে যদি এখন 0 বসাই, তাহলে বলো 3 এর জন্য লুপ রান হবে 0, 2 এর জন্য লুপ রান হবে 0, 1 এর জন্য লুপ রান হবে 0, প্রত্যেকবারের জন্য একবার একবার রান হবে। তখন 3 বার রান হতো। এখন তো 3টা ভ্যালু নেই, এখন ভ্যালু আছে শুধু একটাই 0। তখন তো 3টা ভ্যালু ছিল, 2 ছিল, 1 ছিল, 0 ছিল, এই জন্য প্রত্যেকবারের জন্য 3বার রান হয়েছে। কিন্তু এখন ভ্যালু আছে মাত্র 3 এর জন্য একটা ভ্যালু 0, 2 এর জন্য আছে একটা ভ্যালু 0, নিচের 1 এর জন্য একটা ভ্যালু 0। ইজি কিনা দেখো জিনিসটা। ওকে, এগুলা আসলে খুব ভালো প্রোগ্রামিং না বুঝলে এগুলা পারবা না, খুব ভালো প্রোগ্রামিং বুঝতে হবে, আউটপুট দুটা বুঝতে হবে। ঠিক আছে? ওকে, যারা বুঝছো তারা অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রোগ্রামিং বুঝো না এই দুইটা না বুঝলে কিন্তু কষ্ট হবে, আমি জানি। আশা করি তোমরাও পরবর্তীতে প্রোগ্রামিং ভালো মতো করার পর এগুলো বুঝবা ইজিলি। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্নে আসি। এই যে পরের প্রশ্নে আসি, হ্যাঁ পরের প্রশ্ন কই, এই যে লাস্টে এটা দেখো, সি তে ব্যবহৃত প্রি প্রসেসর কোনটি? দেখে এটা বলো তো, সি তে ব্যবহৃত প্রি প্রসেসর কোনটি, এটা বলার চেষ্টা করো তো। 23 নাম্বার বলো, 23 নাম্বার বলো, 23 নাম্বার বলো, 23 নাম্বার দ্রুত গতিতে বলো, সি তে ব্যবহৃত প্রি প্রসেসর কোনটি? সি তে ব্যবহৃত প্রি প্রসেসর কোনটি দেখি, 23 নাম্বারটা বলো দ্রুত গতিতে। 23 নাম্বার কে বলতে পারো দেখি, সি তে ব্যবহৃত প্রি প্রসেসর কোনটি? সি তে ব্যবহৃত প্রি প্রসেসর কোনটি? 23 নাম্বারটা একটু বলো। সি তে ব্যবহৃত প্রি প্রসেসর কোনটি? বলো। 23-এর ক বলতেছে একজনে, হ্যাঁ 23-এর ক বলতেছো। শোনো, প্রি প্রসেসর কাকে বলে জানো? প্রি প্রসেসর 23-এর ক বলতেছো, এটা কিভাবে সম্ভব? প্রি প্রসেসর বলে হচ্ছে এই যে এগুলাকে, হ্যাশ ইনক্লুড stdio.h, এই যে এগুলাকে বলা হয় সর্বপ্রথম একটা প্রোগ্রামিং শুরু করার আগে যেগুলা লিখি, এগুলা হচ্ছে কি ওই যে বলছিলাম না, উৎস প্রোগ্রাম, মানে আমার যে কম্পাইলারে যে জিনিসটা দেওয়া আছে অপারেটিং সিস্টেমে, এটার সাথে লিঙ্ক করে। প্রি প্রসেসর হচ্ছে এইভাবে লিঙ্ক স্থাপন করে, সংযোগ স্থাপন করে হেডার ফাইলের সাথে আমার মূল ফাইল। ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি ইনক্লুড, তোমরা যে এটা বলতেছে এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, %c, %d, %f, এগুলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তারপরে এটা হচ্ছে লুপ, এটা হচ্ছে শর্ত, কন্ডিশন। ঠিক আছে? এটার নাম লিখে রাখতে পারো, এটার নাম হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এটা নিয়ে কখনো নৈর্ব্যক্তিক আমি পড়াবো, স্পেসিফায়ার। আচ্ছা, সার্বজনীন গেট কয়টি? এটা তো বাচ্চা পোলাপাইনও পারবে। সার্বজনীন গেট হচ্ছে দুইটা, যে দুইটা গেট দ্বারা ডিজিটাল ডিভাইসের অন্য সকল গেটকে বানানো যাবে, এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। একটা হচ্ছে NAND আর একটা হচ্ছে NOR। এই যে এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট, একটা NAND গেট আর একটা হচ্ছে NOR গেট। ওকে, ডিজিটাল ডিভাইসের অন্য সকল গেটকে বানানো যায় এই দুইটা গেট দ্বারা, একটা NAND গেট আর একটা NOR গেট। ওকে ওকে ওকে, আচ্ছা 25 নাম্বারটা বলে ফেলো তারপরে চলে যাব। ওকে, সার্বজনীন গেট হচ্ছে দুইটা, এটা সবাই পারেছো আলহামদুলিল্লাহ।
ওকে, 25 নাম্বার বলো, সি প্রোগ্রামে কোন ফাংশন অন্য যে কোনো ফাংশনকে কল করা যায়? সি প্রোগ্রামের কোন ফাংশন থেকে অন্য যে কোনো ফাংশনকে কল করা যায়? দেখি বলো, সি প্রোগ্রামিং এর কোন ফাংশন থেকে অন্য যে কোনো, 25 নাম্বারটা কে পারো দেখি, দেখি বলো 25 নাম্বারটা কে পারো, সি প্রোগ্রামিং এ কোন ফাংশনকে অন্য যে কোনো ফাংশনে কল করা যায়? ওকে, সি প্রোগ্রামের কোন ফাংশন থেকে, এটা অবশ্য সিলেবাস বহির্ভূত প্রশ্ন, সি প্রোগ্রামিং ফাংশনের প্রশ্ন দিয়েছে এটা। ঠিক আছে, কোন ফাংশন থেকে অন্য যে কোনো ফাংশনকে কল করা যায় সি প্রোগ্রামিং? এই যে এটা সাকাওয়াত তামিম লিখেছো, মেইন ফাংশন থেকে, কথা সঠিক, মেইন ফাংশন থেকে সি নাম্বার। 25-এর সি, মুশফিকুর রহিমও লিখেছো 25-এর সি। আসলে সি প্রোগ্রামিং এর একটা ফাংশনই আছে যে ফাংশন থেকে অন্যগুলাকে অন্য ফাংশনে কল করা যায়, এটা মেইন ফাংশন। এটা আসলে একটু সিলেবাস বহির্ভূত ছিল, এগুলা নর্মালি তোমাদের বোর্ড পরীক্ষায় কখনোই আসে না ফাংশন থেকে প্রশ্ন। ঠিক আছে, সুতরাং এটা ছিল মেইন ফাংশন থেকে। তাহলে দেখো আজকের ক্লাসটা যারা করেছো, 25টা এমসিকিউ মানে আমি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ বলি। তোমরা দেখো এখানে সাম একটা ফাংশন, এটা সাব ফাংশন, সাব ফাংশন দিয়ে কল করা যায় না, কল করতে হলে মেইন ফাংশন থেকে কল করতে হবে। স্ক্যানএফ হচ্ছে, এটা হচ্ছে কি ইনপুট ফাংশন, এটাকে বলা হয় স্ক্যানএফ কে বলা হয় ইনপুট ফাংশন, ঠিক কিনা? এরপর আউটপুট ফাংশন একটা আছে তোমরা জানো, প্রিন্টএফ। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আউটপুট ফাংশন প্রিন্টএফ, ঠিক কিনা? তাহলে কল করার জন্য ফাংশন কোনটা? কল করার ফাংশন হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশন থেকে আমরা যখন ফাংশনের কিছু সি প্রোগ্রাম আছে, তো ইনশাল্লাহ এভাবে করতে থাকো। যারা এসএসসি চট্টগ্রামে আসো তাদের জন্য সুবর্ণ সুযোগ, 15 ফেব্রুয়ারি থেকে অলরেডি রেজিস্ট্রেশন চলতেছে। প্রথম 50 জন শুধুমাত্র 2000 টাকা দিয়ে আমাদের রিভিশন ব্যাচ করতে পারবে অফলাইন, এবং এখানে তোমাকে পিডিএফ থেকে শুরু করে সবকিছু দেওয়া হবে, কোনো ফি নেওয়া হবে না। আর অনলাইনে এফআরবি আসবে সামনে, ওয়েট করতে হবে অনলাইনের ফাইনাল রিভিশন ব্যাচের জন্য। আর কেউ যদি বই নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই আহ, আমাদের পেজে যোগাযোগ করতে হবে। কিভাবে বই অর্ডার করে সেটা একটু দেখাই। এই যে বইটা অর্ডার করতে হলে তোমাকে অবশ্যই এটা ফলো করতে হবে। এটা কি কার্জন হল চলে আসতেছে কেন? আচ্ছা, এই যে তোমাকে বই অর্ডার করতে হলে অবশ্যই এটা ফলো করতে হবে। আমাদের বইয়ের দাম হচ্ছে সিকিউ 330 টাকা, এমসিকিউ 210, 590 টাকা সেন্ড মানি করতে হবে। বই কেনার পর ভালো না লাগলে বই ফেরত দিয়ে টাকা নিয়ে ফেলতে পারবে, এই সুযোগটা আছে। ঠিক আছে, টোটাল 590 টাকা খরচ হবে। হোম ডেলিভারি নিলে খরচ হবে 660 টাকা। কেউ হোম ডেলিভারি নিলে 660 টাকা পড়বে, আর কেউ সুন্দরবন কুরিয়ারে নিলে 590 টাকা। আগে টাকা সেন্ড মানি করতে হবে, এখানে কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই, কোনো রিস্ক নাই। তোমার 500 টাকা নিয়ে স্যার কোথাও চলে যাবে না। ঠিক আছে, কোনো রিস্ক নাই, বই পেয়ে যাবা। আর হচ্ছে যদি ক্লাস করে ভালো লেগে থাকে, সবাই পেজে ফলো দিয়ে রাখো, রেগুলার নৈর্ব্যক্তিক অ্যান্সার গুলা করবা। আর আগামী ক্লাস রবিবার ইনশাল্লাহ, ফ্রি ক্লাস, খুব চমৎকার একটা ক্লাস হবে চট্টগ্রাম ক্যান্ট পাবলিকের প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ। সবার সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আর আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই সবাইকে সাজেস্ট করবা, মেনশন করবা, সবসময় আইসিটি অ্যাসিস্ট্যান্টকে, বন্ধুদেরকে আর বান্ধবীদেরকে সাজেস্ট করবা। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।